বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক জ্যামিতিতে তোমরা বৃত্ত, বৃত্তের সমীকরণ এবং বৃত্ত সংক্রান্ত নানান ধরনের গাণিতিক সমস্যার সমাধান করছো এবং তোমরা সবাই বৃত্ত সম্পর্কে জানো এবং আরো একটা ধরনের বৃত্ত, যে বৃত্তকে আমরা বলি বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল। বিন্দু বৃত্ত যেটাকে বলা হয় পয়েন্ট সার্কেল। এই বিন্দু বৃত্ত হচ্ছে বৃত্তের একটা বিশেষ অবস্থা। এই তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরের বইগুলোতে বিন্দু বৃত্তের ডেফিনেশন বলা আছে, যে একটা বৃত্ত কখন বিন্দু বৃত্ত হয় সেই অবস্থাটার কথা বলা আছে। কিন্তু এই বিন্দু বৃত্তের কি প্রয়োগ হতে পারে, বিন্দু বৃত্ত দিয়ে কি ধরনের গাণিতিক সমস্যার সমাধান করা যেতে পারে, এইগুলো তোমাদের এইচএসসি সিলেবাসে নাই। এমনকি এটা আসলে আমার জানা মতে বাংলাদেশের এখন পর্যন্ত যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো আছে সেগুলোর কোনোটাতেই নাই। একমাত্র 1998 বা 99 সালে খুব সম্ভবত লুৎফুজ্জামান স্যারের একটা জ্যামিতি বই প্রকাশিত হয়। সেই জ্যামিতি বইতে বিন্দু বৃত্তের অ্যাপ্লিকেশন উপস্থাপন করা হয়েছিল এবং সেটা মূলত আমার কাজেরই একটা অংশ। তো স্যার সেটা আমার কাছ থেকে নিয়ে ওনার বইতে ওটাকে পাবলিশ করেছিলেন আর কি। তো যাই হোক, ওই বইটা এখন বাজারে পাওয়া যায় না। তোমরা যদি খুঁজতে পারো, খুঁজে দেখতে পারো, তাহলে ওই বইতে বিন্দু বৃত্তের কিছু অ্যাপ্লিকেশন তোমরা পাবা। তো যাই হোক, এই বিন্দু বৃত্ত সম্পর্কিত আলোচনা যেহেতু করব, প্রথম আমি একটু বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ কি হয় এটা আমরা একটু প্রথম দেখি। যে যদি আমরা বলি যে এইচ কে যদি কোনো বৃত্তের কেন্দ্র হয়, এইচ কে কেন্দ্র, এবং আর যদি ব্যাসার্ধ হয় কোনো বৃত্তের, আর ব্যাসার্ধ হলে আমরা আর ব্যাসার্ধের এইচ কে বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা বলতে পারি। বৃত্তের সমীকরণ হয় x minus h whole square plus y minus k whole square equals to r square। তো এই বৃত্তটাকে আমরা ড্র করতে পারি কিভাবে, যে আমরা যদি এভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে দেখাই, আর এই বৃত্তটার কেন্দ্র এইচ কে, এটাকে যদি এখানে কোথাও স্থাপন করি, যে কেন্দ্র সি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও, এবং এখান থেকে এইভাবে যদি আমরা এভাবে লম্ব আঁকি, এখান থেকে সি থেকে যদি এভাবে ওয়াই অক্ষে লম্ব আঁকি, তাহলে আমাদের এতটুকু এইচ, এতটুকু কে হবে। এবং এই সি বিন্দু থেকে যদি আমরা আর ব্যাসার্ধের বৃত্ত আঁকি, তাহলে বৃত্তটা এরকম হবে। এই ধরা যাক এই হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এই বৃত্তটাকে আমরা এভাবে আঁকতে পারি। এখন যদি আমরা এই ব্যাসার্ধ আর কে ছোট করতে থাকি, তাহলে এই যে বৃত্তের সমীকরণে দেখতেছো এই এইচ কে আর, এগুলোকে আমরা ইচ্ছামূলক ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্টস বলি। যে এইচ কে আর এর মান যদি চেঞ্জ হয়, তাহলে যেটা হবে, বৃত্ত বৃত্তই থাকবে, কিন্তু এইচ কে এর মান চেঞ্জ হলে বৃত্তের কেন্দ্র বিভিন্ন জায়গায় চলে যাবে, আর আর এর মান চেঞ্জ হলে, যদি শুধু আর এর মান চেঞ্জ হয়, তাহলে কেন্দ্র একই জায়গায় থেকে বৃত্তটা ছোট বড় হতে থাকবে। তো এখন যদি আমরা এরকম আর এর মান যদি কমতে থাকে, তাহলে বৃত্ত এভাবে ছোট হতে থাকবে। তো এই বৃত্তটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আবার আর এর মান আরো ছোট হলে বৃত্তটা আরো ছোট হবে, অর্থাৎ কেন্দ্র ছোট হচ্ছে, সাথে সাথে বৃত্ত ছোট হচ্ছে। এভাবে আর এর মান যদি আরো ছোট হয়, তাহলে বৃত্তটা আরো ছোট হয়ে এখানে চলে আসলো। এবং বুঝতেই পারতেছো
যে যদি আর এর মান 0 হয়ে যায়, অর্থাৎ আর এর মান এভাবে এখান থেকে আর এর মান কমতেছে, এটা হচ্ছে আর এর দেখানো সর্বনিম্ন মান, এটা তারপরের মান, এটা তারপরের মান, তারপরের মান, তাহলে এভাবে আর এর মান ছোট হতে হতে আর এর মান যদি একেবারে আর ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, 0 হলে যেটা হয়, এই যে আর এর একটা মান থাকা অবস্থায় বৃত্তের পরিধির উপর যে বিন্দুগুলো ছিল, এই যে বিন্দুগুলো, এই যে বিন্দুগুলো, এই সমীকরণটা কিন্তু এই বিন্দুগুলোকেই স্যাটিসফাই করে। অর্থাৎ এই সমীকরণের অগণিত ভিন্ন ভিন্ন বিন্দু সমাধান আছে। এই যে সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ মানে হচ্ছে সেই বৃত্তের মধ্যে অগণিত অসীম সংখ্যক বা অগণিত ভিন্ন ভিন্ন বিন্দু, বৃত্তের মধ্যে ভিন্ন ভিন্ন অগণিত ভিন্ন ভিন্ন বিন্দু থাকবে। আর যদি ব্যাসার্ধ ছোট হতে থাকে তাহলে ওই বিন্দুগুলোর ব্যাপ্তি কমতে থাকবে, অর্থাৎ বিন্দুর সংখ্যা মানে বিন্দুর ব্যাপ্তি কমতে থাকবে। এখানে বিন্দুর সংখ্যা কমতে থাকবে এই কথাটা আমরা বলতে পারি না, কারণ যে কোনো একটা রেখার মধ্যে আমরা বলতে পারি অসীম সংখ্যক বিন্দু আছে। হ্যাঁ, যদি রেখার দৈর্ঘ্য ছোট হয় আমরা এক অর্থে বলতে পারি যে রেখার মধ্যে বিন্দুর সংখ্যা কমে, কিন্তু সেই সংখ্যা কমে কত হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তার মানে এখানে বৃত্তটা যত ছোট হতে থাকবে বৃত্তের মধ্যে বিন্দুর সংখ্যা কমতে থাকবে, বিন্দু কমতে থাকবে, কমতে কমতে যখন r ইকুয়ালস টু 0 হবে তখন সমীকরণটা হবে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ তখন সমস্ত পরিধির বিন্দুগুলো কেন্দ্রে চলে আসবে, অর্থাৎ কেন্দ্রে কোইনসাইড করবে, কেন্দ্রে সহাবস্থান করবে। তার মানে এই যে সমীকরণটা, এই সমীকরণটাতে একটাই মাত্র বিন্দু, এই সমীকরণের একটি মাত্র বাস্তব বিন্দু আছে এই সমীকরণে, বাস্তব বিন্দু। হ্যাঁ, যে বিন্দুটা হচ্ছে এইচ কে। তাহলে আমরা প্রথমত বলতে পারি যে বৃত্তের সমীকরণের চেহারা দেখে আমরা বলতে পারি যে সমীকরণের চেহারা বলতেছে এটা একটা বৃত্ত, কিন্তু বৃত্তের সমীকরণ সমাধান করলে আমরা একটি মাত্র বাস্তব বিন্দু পাই, একের অধিক। এই যে এখানে আমি কেন বাস্তব বিন্দু কথাটা বললাম এই কথাটা একটু লক্ষ্য করতে হবে, যে হ্যাঁ আমরা এই বৃত্তের সমীকরণে এক্স এর যে কোনো মান বসিয়ে ওয়াই এর আরেকটা মান পাবো, কিন্তু এক্স এর যে কোনো মান বসিয়ে ওয়াই এর যে মান পাবো সে মানটা বাস্তব নাও হতে পারে। অর্থাৎ ধরা যাক আমরা একটা উদাহরণ চিন্তা করি, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা এক্স ইকুয়ালস টু 3 আর y ইকুয়ালস টু 4 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, কিন্তু x এর অপর যে কোনো মানের জন্য আমরা y এর মান কিন্তু পাবো, কিন্তু সেই y এর মানটা কিন্তু বাস্তব পাবো না। আমরা যদি x এর যে কোনো মান বসাই, 3 ছাড়া অন্য যে কোনো মান বসালেও আমরা y এর মান পাবো, কিন্তু সেই মানটা বাস্তব হবে না। সেক্ষেত্রে ওই বিন্দুটাকে আমরা বাস্তব বিন্দু বলবো না। এই জন্য আমি এই কথাটা বলছি যে এই সমীকরণটা একটি মাত্র বাস্তব বিন্দুর জন্য এই সমীকরণটা সমাধান আছে, আর এই সমীকরণটা দেখতে একটা বৃত্তের মতো। তাহলে এই জন্য এই সমীকরণটাকে আমরা বলবো বিন্দুবৃত্ত। ঠিক আছে, এই কারণে এটাকে আমরা বিন্দুবৃত্ত বা পয়েন্ট সার্কেল বলি, পয়েন্ট সার্কেল বলি। তো এখন বৃত্তের সাধারণ সমীকরণ যেটা আমরা লিখে থাকি, যে বৃত্তের সাধারণ সমীকরণে পয়েন্ট সার্কেল, বৃত্তের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ আমরা যে ফর্মে লিখি সেটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। আর এখানে আমরা জানি এই সাধারণ সমীকরণ থেকে বৃত্তের ব্যাসার্ধের যে এক্সপ্রেশনটা আসে সেটা হচ্ছে r ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবং যদি এটা 0 হয়, আর এর মান যদি 0 হয়, দ্যাট ইজ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0 হলে আমরা সুতরাং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমরা এই সমীকরণটা হলে আমরা এই ধরনের সমীকরণকে আমরা বলি বিন্দুবৃত্ত। ঠিক আছে, তো বিন্দুবৃত্ত পাওয়ার জন্য তার মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এবং দেখো আমরা ওইভাবেও যদি চিন্তা করি তাহলে এখানে ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে ভাঙলে পরে, এটাকে বিস্তার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx প্লাস 2gx না তো 2hx হবে
টু মাইনাস টু hx মাইনাস টু ky প্লাস এখান থেকে h স্কয়ার, এখান থেকে k স্কয়ার, এই যে h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়ালস টু 0। এই যে দেখো এই h স্কয়ার প্লাস k স্কয়ার মানে হচ্ছে c, অর্থাৎ এই সমীকরণের যে ধ্রুবক অংশটুকু সেটুকু হবে h স্কয়ার k স্কয়ার। আর আমরা এটা জানি যে এই সমীকরণ, এই চেহারার বৃত্তের সমীকরণের সাথে এই চেহারাকে কম্পেয়ার করলে h ইকুয়ালস টু আমরা মাইনাস g পাই, আর f ইকুয়ালস টু আমরা k ইকুয়ালস টু মাইনাস f লিখি আর কি, k ইকুয়ালস টু আমরা লিখি মাইনাস f। তাহলে মাইনাস f কে স্কয়ার করলে g স্কয়ার h স্কয়ার যেটা, তাহলে h স্কয়ার ইকুয়ালস টু আমরা g স্কয়ার লিখতে পারি, আর k স্কয়ার ইকুয়ালস টু f স্কয়ার লিখতে পারি। সো এই যে এই অংশটা g স্কয়ার প্লাস f স্কয়ার, তার মানে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c অর g স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়ালস টু c হলে সমীকরণটা বিন্দুবৃত্ত হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিন্দুবৃত্তের সংজ্ঞা। তো এই সংজ্ঞা থেকে এই রকম ভাবে বিন্দুবৃত্ত মানে আমাদের মনে আসতেই পারে যে আচ্ছা তাহলে আমরা যে বললাম যে এটা বিন্দুবৃত্ত, তাহলে বিন্দুবৃত্ত মানে তো হচ্ছে কেবলমাত্র একটা বিন্দু। তাহলে এই কেবলমাত্র একটা বিন্দু, এটার আর কি অ্যাপ্লিকেশন, আর কি প্রয়োগ হতে পারে এই বিন্দুবৃত্তের ক্ষেত্রে। তো আমরা এখন এই বিন্দুবৃত্তের ধারণাটাকে আমরা কি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো এখন আমাদের আলোচনা হচ্ছে বিন্দুবৃত্তের অ্যাপ্লিকেশন। আচ্ছা দেখো, বিন্দুবৃত্ত বলতে আমরা বুঝি কি, যে বিন্দুবৃত্ত হচ্ছে একটা বিন্দু কিন্তু সেটা আসলে একটা বৃত্ত। অর্থাৎ এরকম একটা বৃত্ত যদি আমরা চিন্তা করি, তাহলে এই বৃত্তকে ছেদ করে যাওয়া এরকম একটা সরল রেখার কথা যদি আমরা ভাবি, এই বৃত্তকে ছেদ করে যাওয়া একটা সরল রেখা, তাহলে আমরা যদি আচ্ছা আমাদের এই ইয়েটা আমাদের এখনের আলোচনা হচ্ছে বিন্দুবৃত্তের প্রয়োগ। বিন্দুবৃত্তের প্রয়োগ কোথায় হতে পারে, প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ পয়েন্ট সার্কেল। আচ্ছা, তো বিন্দুবৃত্তের প্রয়োগের আলোচনাতে আমরা আসতেছি যে বিন্দুবৃত্ত যদি একটা বৃত্ত যদি এরকম আমরা চিন্তা করি, আর যে বৃত্তকে ছেদ করে যাওয়া এটা হচ্ছে একটা সরল রেখা, তাহলে দেখো আমরা এই বৃত্তের সমীকরণ যদি আমাদের জানা থাকে, ধরা যাক এই বৃত্তের সমীকরণ, এই বৃত্তটাকে আমরা ধরলাম সি দিয়ে প্রকাশ করলাম, আর এই সরল রেখাটাকে আমরা এল দিয়ে প্রকাশ করলাম, এই সরল রেখাটা হচ্ছে এল। তো আমরা যদি সি এর সাথে প্লাস যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট ল্যামডা এল এরকম ভাবে একটা সমীকরণ লিখি, এভাবে যদি একটা সমীকরণ লিখি, তাহলে এই সমীকরণটা হয়ে যাবে সি এবং এল এর ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। আচ্ছা, অর্থাৎ একটা দুটো সমীকরণকে যদি আমরা এরকম কোন একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে যোগ করি, তাহলে যে সমীকরণটা পাওয়া যায় তা ওই দুই সমীকরণ বা দুই লোকাসের ছেদবিন্দুগামী লোকাস বোঝায়। বৃত্ত একটা লোকাস, সরলরেখা একটা লোকাস, বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী লোকাসকে আমরা এরকম ভাবেই লিখতে পারি। আমরা একটা উদাহরণ দিই, যদি এরকম বলতে পারি, একটা উদাহরণ দিলাম, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, এটা একটা বৃত্ত। আর আমরা যদি এভাবে লিখি যে y মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা সরল রেখা। এখন যদি আমরা এরকম একটা সমীকরণ লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9, দ্যাট ইজ বৃত্তটাকে লিখলাম এই সি, প্লাস সাম কনস্ট্যান্ট ল্যামডা ইন্টু y মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, যে দেখো এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণের যে বৈশিষ্ট্য, এই সমীকরণের যে চেহারা, সেখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এক্স আছে, ওয়াই আছে এবং ধ্রুবপদ আছে।
তাহলে এই চেহারার সমীকরণ বৃত্তের সাধারণ চেহারার সাথে মিলে যাচ্ছে, কাজেই এই সমীকরণটি কি করবে? সমীকরণটি বৃত্ত এবং রেখার বা সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তসমূহকে নির্দেশ করবে। অর্থাৎ এই ধরনের সমীকরণ এবং এরকম ল্যামডার ভিন্ন ভিন্ন মান বসিয়ে আমরা এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দুগামী অগণিত বৃত্ত পেতে পারি। আচ্ছা, এখন আমি একটা জিনিস চিন্তা করি যে এই বৃত্তটা যদি ছোট হতে থাকে, অর্থাৎ বৃত্তটা যদি এমন হয়, বৃত্তটা যদি আরো ছোট হয়, আমরা এই বৃত্তটার ক্ষেত্রে সমীকরণটা পাবো হচ্ছে এই দুই বিন্দু দিয়ে এই সরলরেখা এবং বৃত্তকে ছেদ করে এরকম কোন বৃত্ত। এই বৃত্তটা যদি আরো ছোট হয় তখন আমাদের ছেদ বিন্দু দুটা হবে এরকম, অর্থাৎ এই দুই বিন্দু দিয়ে ছেদকারী বৃত্ত পাবো আমরা, এই দুই বিন্দু দিয়ে ছেদকারী বৃত্ত পাবো। যদি বৃত্তটা আরো ছোট হয় তখন এই দুই ছেদ বিন্দুগামী বৃত্ত পাবো। আচ্ছা, যদি কোনো অবস্থায় সি একটি বিন্দুবৃত্ত হয়, সি একটি বিন্দুবৃত্ত হলে এবং সি একটি বিন্দুবৃত্ত হলে তখন সি এর সমীকরণটা কি হবে? সি যদি একটি বিন্দুবৃত্ত হয় তাহলে এই সি বিন্দুটা মানে অর্থাৎ এই বিন্দুবৃত্তটার একটা কেন্দ্র থাকবে, বিন্দুবৃত্ত হলে যার কেন্দ্র এইচ কে রেখাটিতে অবস্থান করলে আমরা এই যে সি প্লাস ল্যামডা এল, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে এটাকে আমরা আরেকটা নাম দেই, ধরে নিলাম সেটা হচ্ছে আমাদের আরেকটা লোকাস, যে লোকাসটাকে আমরা জি নাম দিলাম, জি। অর্থাৎ জি হচ্ছে এই এই দুটো সমীকরণকে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে যোগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে জি। তাহলে জি হচ্ছে, অর্থাৎ একটি বিন্দুবৃত্ত হলে, সি একটি বিন্দুবৃত্ত হলে এবং যার কেন্দ্র এইচ কে রেখাটিতে অবস্থান করলে যেটা হবে জি একটি স্পর্শকারী বৃত্তে পরিণত হবে। তার মানে হচ্ছে যে যদি আমাদের কোনো একটা রেখা দেওয়া থাকে আর সেই রেখার উপর যদি কোনো একটা বিন্দু জানা থাকে, রেখার উপর ধরা যাক এই বিন্দুটা হচ্ছে এইচ কে একটা বিন্দু, তাহলে আমরা যদি এইচ কে বিন্দুতে বিন্দুবৃত্ত এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার এটার সাথে যদি এই সরল রেখাটার ইকুয়েশনটাকে যোগ করি, ধরা যাক এই সরল রেখাটা হচ্ছে আমাদের এল, ল্যামডা এল, তাহলে ইকুয়ালস টু 0, ধরা যাক এই সরল রেখা হচ্ছে এল এক্স ওয়াই ইকুয়ালস টু 0, এল এক্স ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে ল্যামডা এল ইকুয়ালস টু 0। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা হবে এমন সব বৃত্ত যে বৃত্তগুলো এই সরল রেখাকে এই বিন্দু দিয়ে স্পর্শ করে যাবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট সরল রেখাকে কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকারী বৃত্তসমূহের সমীকরণ আমরা বিন্দুবৃত্তের সমীকরণকে ব্যবহার করে পেতে পারি। তাহলে আমরা এটাকে একটা থিওরেমের মতো লিখব, এটা হচ্ছে আমাদের থিওরেম 1 বা সূত্র 1, যে আমরা যেরকম লিখি এল এক্স ওয়াই ইকুয়ালস টু 0 কোন সরল রেখা হলে, সরল রেখার আমরা যদি এরকম লিখি এইচ কে বিন্দুতে স্পর্শকারী বৃত্ত সমূহের সমীকরণ
বৃত্তসমূহের সমীকরণ হবে x minus h whole square plus y minus k whole square plus lxy equals to 0। এখানে আমাদের একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ল্যামডা দিতে হবে। এই ল্যামডা দিয়ে গুণ করা মানে হচ্ছে যে আমরা ল্যামডার বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন বৃত্ত পাবো। তো এই হচ্ছে আমাদের বিন্দুবৃত্তের একটা অ্যাপ্লিকেশন, যে একটা সরল রেখাকে কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এরকম কোনো বৃত্তের সমীকরণ যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা এই পদ্ধতিতে করি। এবং তোমাদের এই কথাটা এটা 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 আমি বলে রাখতেছি যে এই পদ্ধতি যদি আমি অবলম্বন না করি তাহলে এই ধরনের সমস্যা, যেমন আমি এখন একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি। যেমন ধরা যাক একটা সরল রেখা x plus y minus 2 equals to 0। সরল রেখাকে 1 1 1 1 বা আমরা অন্য কিছু ধরতে পারি, আমরা ধরতে পারি 3 - 1 বিন্দুতে স্পর্শকারী কোন বৃত্ত যদি আরেকটা শর্ত দেওয়া থাকে, কারণ যেহেতু এখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে তাহলে বৃত্তকে নির্দিষ্ট করার জন্য আমার আরেকটা শর্ত লাগবে। কোন বৃত্ত আবার যদি আমরা বলি যে 5 2 বিন্দুগামী হলে তার সমীকরণ নির্ণয় করো। তার সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের প্রবলেম। এখন যদি আমরা প্রচলিত পদ্ধতিতে এই প্রবলেমটাকে সলভ করি, আমাদের উচ্চ মাধ্যমিক স্তরের বইগুলোতে যেসব থিওরেমগুলো দেওয়া আছে, যে সমস্ত নিয়মগুলো দেওয়া আছে, যদি সেই সব নিয়মের উপর ভিত্তি করে এই প্রবলেমটা সলভ করি তাহলে এই প্রবলেমটা হবে একটা 3 ভ্যারিয়েবল প্রবলেম বা 3 আরবিট্রারি কনস্ট্যান্ট প্রবলেম। দ্যাট ইজ, প্রথম আমাকে বৃত্তের সমীকরণটাকে ধরতে হবে এরকম ভাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা ধরার পর আমরা এক এক করে শর্ত বসিয়ে বসিয়ে GFC দিয়ে আমরা 3 সেট সমীকরণ বের করে সেই 3 সেট সমীকরণকে সমাধান করে আমাদের এই বৃত্তের সমীকরণটাকে বের করতে হবে। সো তিনটা কনস্ট্যান্ট, তিনটা আননোনকে সলভ করে যে সমীকরণ সমাধান করতে হয় সেটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে কঠিন সমস্যা। তোমরা জানো যে সমীকরণ সমাধান করা মানেই হচ্ছে যে সমীকরণের আননোনস গুলোকে এবং সমীকরণের আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোকে সমীকরণ নির্ণয় করা মানে হচ্ছে যে সমীকরণের মধ্যে চলক তো থাকবেই, কিন্তু চলক ছাড়া যে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো থাকে, যেমন একটা সরল রেখার সমীকরণ আমরা ইন জেনারেল লিখি ax plus by plus c equals to 0। তাহলে সরল রেখাটা কি সেটা জানা মানে হচ্ছে abc এর মানগুলো কি সেটাকে জানা। ঠিক একইভাবে একটা বৃত্তের সমীকরণকে জানা মানে হচ্ছে বৃত্তের মধ্যে GFC এর মানকে বের করা। তো এই GFC তিনটাই যদি অজানা থাকে, সেই তিনটা মান বের করার জন্য যে ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করি সেই সমস্যাগুলোকে আমরা বলি বৃত্ত সংক্রান্ত সবচেয়ে কঠিন সমস্যা। তো এই গাণিতিক সমস্যাটা আসলে প্রচলিত পদ্ধতিতে করতে গেলে এটা হয়ে যাবে বৃত্ত সংক্রান্ত সবচেয়ে কঠিন সমস্যা। কিন্তু দেখো, আমরা এই সমস্যাটাকেই সবচেয়ে সহজ পদ্ধতিতে সমাধানের জন্য জাস্ট আমরা এই থিওরেমটা ব্যবহার করব। আমরা লিখব, মনে করি বৃত্তের সমীকরণ, মনে করি বৃত্তের সমীকরণ। এই যে সরল রেখার উপর যে বিন্দু, এই বিন্দুতে বিন্দু বৃত্তটাকে আমার লিখতে হবে x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। এই বিন্দু বৃত্ত লেখা হয়ে গেল। এখন সরল রেখা দ্যাট ইজ ল্যামডা lxy, তাহলে লিখব প্লাস ল্যামডা। সরল রেখার সমীকরণ হচ্ছে x প্লাস y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই আমাদের বৃত্তের সমীকরণ ধরা হয়ে গেল। এখন জাস্ট আমরা বলছে যে এই বৃত্তটি আবার 5 2 বিন্দুগামী, তাহলে 5 2 বিন্দুগামী হলে আমরা এখানে 5 2 বসাবো। দ্যাট ইজ এখানে 5 বসালে এখানে হবে 5 - 3, দ্যাট ইজ এখানে
2 হবে 2 স্কয়ার প্লাস আর 2 হচ্ছে 2 প্লাস 1 দ্যাট ইজ 3 স্কয়ার প্লাস ল্যামডা 5 2 তাহলে 5 প্লাস 2 হচ্ছে 7 মাইনাস 2 ইকুয়ালস টু 0 এখান থেকে ল্যামডার মান বের হয়ে যাবে তাহলে এখানে আমরা পাচ্ছি 5 ল্যামডা ইকুয়ালস টু 4 এবং 9 মিলে 4 9 9 আর 4 মিলে হয় হচ্ছে 13 তাহলে আমরা সরি এখানে মাইনাস 13 হবে তাহলে ল্যামডা ইকুয়ালস টু মাইনাস 13/5 জাস্ট এই ল্যামডার মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই এই সমীকরণে তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম তার মানে হচ্ছে এই গাণিতিক সমস্যাটা আমরা জাস্ট একটা আরবিট্রারি কনস্ট্যান্ট বা একটা ইচ্ছামূলক ধ্রুবক সমাধান করার মাধ্যমে আমরা এই ধরনের গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি তো এটা হচ্ছে বিন্দু বৃত্তের একটা অ্যাপ্লিকেশন যা দিয়ে এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করা যায় এবং এটা তো আমি একটা গাণিতিক সমস্যা দেখালাম তো এরকম সমস্যা অন্যভাবেও হতে পারে যে একটা সরল রেখাকে স্পর্শ করে এরকম কোনো বৃত্তের উপর কোনো নির্দিষ্ট বিন্দুগামী না বলে অন্য কোনো ভাবে অন্য কোনো কন্ডিশন যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সমীকরণটাকে এইভাবেই লিখে সেই শর্ত বসিয়ে বৃত্তের সমীকরণকে সমাধান করতে পারবো সো এটা হচ্ছে এক ধরনের প্রবলেম সমাধানে আমি বিন্দু বৃত্তের অ্যাপ্লিকেশন দেখালাম এখন আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখাবো এটাও একটা থিওরেম এটা একটা থিওরেমই আসবে আলটিমেটলি যেমন আমরা এখানে কি পাচ্ছি আমরা সেই আগের থিওরেমটাকে আবার যদি একটু লিখি জি যদি কোনো স্পর্শকারী বৃত্ত হয় জি হচ্ছে স্পর্শকারী বৃত্ত তারপর সি হচ্ছে বিন্দুবৃত্ত আচ্ছা সি কে বিন্দুবৃত্ত না বলে আমরা বিন্দুবৃত্তকে এইভাবেই লিখি পিসি পয়েন্ট সার্কেল প্লাস ল্যামডা ইন্টু স্ট্রেট লাইনকে আমরা এস এল লিখি এস এল তাহলে এই জি কে এটা হচ্ছে আমাদের মূল কাজ যেটা আমরা অলরেডি করে ফেলছি যে যেখানে যেখানে জি হচ্ছে স্পর্শকারী বৃত্ত স্পর্শকারী বৃত্ত আচ্ছা এস এল হচ্ছে স্পর্শক রেখা স্পর্শক সরল রেখা আর পিসি হলো পয়েন্ট সার্কেল বা বিন্দুবৃত্ত আচ্ছা এখন আমরা এটার ছবি আঁকি যে এটা হচ্ছে ধরা যাক এটা হলো আমার স্পর্শকারী রেখা এটা হচ্ছে স্পর্শকারী রেখা আর স্পর্শক সরলরেখা এই হচ্ছে আমাদের বৃত্ত এবং আমরা আরেকটা কথা বলতে পারি যে এই এই যে বৃত্তটা এটা হচ্ছে আমাদের জি এটা কিন্তু আমাদের জি এটা হচ্ছে জি আর এটা হচ্ছে এস এল অর্থাৎ স্ট্রেট লাইন এস এল আর এখানে আছে হলো আমাদের পয়েন্ট সার্কেল কিন্তু জি কিন্তু এখানে যে জি বলা হয়েছে জি কিন্তু একটা না এই জি বলতে কিন্তু আমরা অগণিত বৃত্তকে বুঝবো এরকম এই বৃত্তটাকেও কিন্তু আমরা জি বলতে পারবো আবার এই বৃত্তটাকেও কিন্তু আমরা জি বলতে পারবো এই বিভিন্ন বৃত্তের অর্থ হচ্ছে যে ল্যামডার ভিন্ন ভিন্ন মান ওদিকেও দেখায় আরেকটা তার মানে এই যে বৃত্তগুলো আমরা ড্র করলাম
এই এক একটা বৃত্তর জন্য আমাদের ল্যামডার এক একটা মান থাকবে, ঠিক আছে? এখন আমরা যদি এই জিনিসটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, আমাদের এই জেনারেল সমীকরণটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি এরকম ভাবে, আমরা যদি এটাকে এভাবে লিখি যে ল্যামডা এসএল equal to G minus PC, অর্থাৎ আমরা সরলরেখা পাবো যদি বৃত্ত থেকে বৃত্ত বাদ দেই। তো বৃত্ত থেকে যদি বৃত্ত বাদ দেই তাহলে সরলরেখা পাবো, কারণ এই যে ল্যামডা হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, এসএল হচ্ছে সরলরেখার সমীকরণ, তাহলে সরলরেখার সমীকরণটা সেটাকে আমরা যে কোনো কনস্ট্যান্ট দিয়েই গুণ করি না কেন তাতে কিন্তু সমীকরণটা সরলরেখাই থাকতেছে। অর্থাৎ স্পর্শক রেখা পাওয়া যাবে বৃত্ত থেকে পয়েন্ট সার্কেলকে বাদ দিলে। এটা থেকে আমরা এটা বুঝলাম যে, সুতরাং এখান থেকে যেটা বুঝলাম, সুতরাং স্পর্শক সরলরেখা পাওয়া যাবে বৃত্ত থেকে বৃত্ত মাইনাস বিন্দুবৃত্ত থেকে। তার মানে কোন বৃত্তের উপর যদি আমার এই স্পর্শ বিন্দুটা জানা থাকে, আর এই স্পর্শ বিন্দুটা থেকে যদি আমি এই বিন্দুতে বিন্দুবৃত্তের সমীকরণকে বাদ দেই, কোন বৃত্তের উপর যদি আমার স্পর্শ বিন্দু জানা থাকে, তাহলে এই স্পর্শ বিন্দু থেকে যদি আমি স্পর্শ বিন্দুর তে বিন্দুবৃত্তটা যদি ওই বৃত্তের সমীকরণ থেকে বাদ দেই, তাহলে ওই বৃত্তের ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে। তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি, আমি থিওরেমটা লিখি। এটা হচ্ছে আমার থিওরেম 2। থিওরেম 2 হচ্ছে বৃত্তের যদি কোনো বিন্দু ধরে নিলাম আলফা বিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এই আলফা বিটা না বলে এটাকে x1 y1 লিখি। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, সমীকরণ হলো বৃত্তের সমীকরণ মাইনাস x1 y1 বিন্দুতে বিন্দুবৃত্তের সমীকরণ। তো এটা হচ্ছে আরেকটা থিওরেম, অর্থাৎ বৃত্তের সমীকরণ থেকে যদি বিন্দুবৃত্তের সমীকরণ আমরা বাদ দেই তাহলে আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাই। তো আমরা এমনিতে জানি যে এটার থিওরেম অবশ্য আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে এই থিওরেম সব বইতে এই থিওরেমটা আছে, যে বিন্দুবৃত্তের আমরা যেই সূত্রটা আমরা জানি যে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, সেটা হলো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো, স্পর্শকের সমীকরণ হচ্ছে x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এটা আমাদের প্রচলিত পদ্ধতি, এটা হচ্ছে প্রচলিত সূত্র,
প্রচলিত সূত্র। এই সূত্রটা একটু মুখস্থ করার ব্যাপার আছে, এই সূত্রটা মুখস্থ করতে কিন্তু একটুখানি হলেও চিন্তা করতে হয়, এটা অনেকে ভুলেও যায় আমি দেখছি। আর নতুন সূত্র যেটা, নতুন সূত্র হচ্ছে যে বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে হবে সে বৃত্ত থেকে বিন্দু বৃত্তকে বাদ দিতে হবে, বিন্দু বৃত্ত। আর বিন্দু বৃত্তের সমীকরণ হচ্ছে যে এটা, তাহলে এখানে এখানে বিন্দু বৃত্তটা কি, তার মানে হলো বৃত্ত মাইনাস আমাকে এই সমীকরণটা বাদ দিতে হবে, এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখানে আমরা বৃত্তের সমীকরণের এক্সপ্রেশনটা থেকে এটা লিখলাম এরকম 0, এরকম ভাবে লিখলাম। তাহলে আমরা এখন একটা কাজ করব, যে এই পদ্ধতিতে স্পর্শকের সমীকরণটা যা আসবে সেটাকে এই চেহারায় পরিবর্তিত বা রূপান্তরিত করা যায় কিনা সেটা আমরা এখন একটু দেখব। যে বৃত্ত থেকে বিন্দু বৃত্তের সমীকরণ, যেমন এটা যদি সঠিক হয়, এটা যদি সঠিক হয় তাহলে নিশ্চয়ই এটা থেকে এই সূত্রটাও ডিরাইভ করা যাবে। তো এই ডিরাইভেশনটা আমরা আজকে একটু দেখব। আমরা বলছি স্পর্শক হচ্ছে বৃত্ত মাইনাস বিন্দু বৃত্ত। প্রথম আমরা একটু বৃত্তের সমীকরণটা লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। বৃত্তের বৃত্তের x1 y1 বিন্দুতে বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, তো প্রচলিত সূত্র হচ্ছে এটা, প্রচলিত এটা হচ্ছে x(x1) প্লাস y(y1) প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, নতুন যেটা সেটা হচ্ছে, নতুন হচ্ছে এই বৃত্তের সমীকরণ থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c থেকে আমাকে বাদ দিতে হবে x মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটাকে বাদ দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট। তাহলে নতুন হচ্ছে এটা। এখন আমরা নতুন সূত্রটাকে রূপান্তর করি, দেখি আমাদের কি অবস্থা দাঁড়ায়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c মাইনাস, আচ্ছা দেখো, যদি এটা আমাদের সমীকরণ আকারে বের করতে হতো কাজটা কিন্তু খুব কঠিন না, কারণ আমরা এখান থেকে দেখতে পারি যে এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম ক্যান্সেল হয়ে যাবে, কাজে নেক্সট লাইনে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্মকে বাদ দিয়ে লিখবো, তারপরে জাস্ট এক লাইনের ক্যালকুলেশন করেই সমীকরণটা চলে আসবে। এখানেও আসলে ওই স্পর্শকারী বিন্দুটাকে এখানে লিখে লিখে একটা ক্যালকুলেশন করতে হয়। তো এই সূত্রটার ব্যাপারটা হচ্ছে যে এটা একটা নতুন সূত্র, এটা পয়েন্ট সার্কেলের একটা অ্যাপ্লিকেশন হিসাবে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু সূত্র ব্যবহারের ক্ষেত্রে এইটা এটার চেয়ে যে খুব একটা বেশি এফিশিয়েন্ট ব্যাপারটা তা না, কিন্তু এটা একটা নতুন সূত্র হিসাবে এটা আমাদের জানা থাকা ভালো। আমরা বুঝলাম যে বিন্দু বৃত্তকে ব্যবহার করেও স্পর্শকের সমীকরণ বের করা যায়। আচ্ছা, এখন আমরা এটাকে আবার ইয়ে করি, এটাকে যদি আমরা লিখি, এই ব্র্যাকেটের ভিতর থেকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসবে, আর এখান থেকে মাইনাস 2x(x1) হয়ে যাবে প্লাস 2x(x1) মাইনাস 2y1 y1টা হয়ে যাবে প্লাস 2y1, তারপর এখানে হবে মাইনাস x1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা এই চেহারাটাকে আনার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আচ্ছা, আমরা প্রথম ওইটাকে বাদ দিয়ে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বাদ দিয়ে দিই, তাহলে এটা আমাদের হলো 2gx প্লাস 2fy প্লাস c মাইনাস 2x(x1) প্লাস, সরি প্লাস না মাইনাস, মাইনাস 2y(y1) না, দুটোই তো প্লাস, প্লাস 2y(y1) মাইনাস x1 স্কোয়ার মাইনাস
y1 স্কয়ার, তার সাথে আমি একটা জিনিস অতিরিক্ত লিখতে চাই, সেটা হচ্ছে প্লাস x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2f y1 প্লাস c ইকুয়ালস টু 0, এই জিনিসটা আমি লিখতে চাই। কেন? কারণ হলো যে এই বৃত্তের উপর যেহেতু এটা একটা বিন্দু, কাজেই অবশ্যই এই বিন্দুর জন্য এই সমীকরণটা স্যাটিসফাইড, আর এই বিন্দুটা এই সমীকরণে বসালে কিন্তু আমরা এই রাশিটাই পাবো, আর এই রাশিটা ইকুয়ালস টু 0, কাজেই 0কে আমরা যোগ করতেই পারি। যেহেতু এখানে আমরা x1 y1 বসালাম, কাজে এর সাথে আমাদের এই x1 y1 যোগ করলে আমাদের সমীকরণের সাম্যের মধ্যে কোনো সমস্যা, সমীকরণের ভাষা মানে ইকুয়ালিটিতে, সমতায় কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দেখো, তাহলে এখান থেকে আমরা x1 স্কয়ার y1 স্কয়ার এখান থেকে কাটা যাবে, এই x1 স্কয়ার y1 স্কয়ার x1 স্কয়ার y1 স্কয়ার থাকবে না। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 2g যদি কমন নেই তাহলে এখান থেকে পাবো x প্লাস x1, এই যে এই x1, তারপর যদি আবার 2f কমন নেই, 2f যদি কমন নেই তাহলে এখান থেকে y, এখান থেকে y1, y প্লাস y1 প্লাস 2x(x1) 2y(y1) 2x(x1) প্লাস 2y(y1) প্লাস এখানেও একটা c, এখানেও একটা c, তাহলে প্লাস 2c ইকুয়ালস টু 0। এখন দেখো পুরোটা সমীকরণকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম x(x1) প্লাস y(y1) প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। তার মানে নতুন সূত্র দিয়ে আমরা প্রচলিত সূত্রকেও প্রতিষ্ঠা করতে পারতেছি, প্রচলিত সূত্রকে প্রমাণ করতে পারতেছি। তোমরা যদি তোমাদের বইতে এই প্রচলিত সূত্রের প্রমাণটা দেখো, তোমাদের বইতে প্রচলিত সূত্রকে প্রমাণ করা হয়েছে একটা বিশেষ পদ্ধতিতে। তো এই পদ্ধতিতে প্রচলিত সূত্রকে প্রমাণ করার ক্ষেত্রে প্রচলিত সূত্রের প্রমাণের জন্য আমরা নতুন সূত্রকে আরেকটা পদ্ধতি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন এটার এই সূত্রটার সুবিধা হচ্ছে যে প্রচলিত সূত্র সহজ হলেও প্রচলিত সূত্রটাকে মনে রাখা একটু কঠিন, কিন্তু এই নতুন সূত্রটাকে মনে রাখা সহজ, যদিও এটা দেখতে একটু কমপ্লিকেটেড। কিন্তু এটা কিন্তু আমরা যদি আমরা একটা উদাহরণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটার কমপ্লিকেসি খুব বেশি না। যেমন আমাদেরকে যদি একটা বৃত্ত থাকে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 16, বৃত্তের 16 না 8, বৃত্তের এই বৃত্তের যদি বলা হয় যে 1, 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে আমরা এখানে সরাসরি যেটা লিখব, বৃত্তের সমীকরণটা আমরা লিখব x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার মাইনাস 8 থেকে আমরা 1, 3 তে বিন্দুবৃত্ত বাদ দিয়ে দিব, দ্যাট ইজ x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস 3 হোল স্কয়ার। আচ্ছা, আমাদের এই সমাধানটা হচ্ছে যদি এটা ওই স্পর্শকের সমীকরণ বের করার জন্য বিন্দুবৃত্তের অ্যাপ্লিকেশনের একটা উদাহরণ আর কি। x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 8 বৃত্তের 1, 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো এখানে আমাদের কাজ হচ্ছে নতুন নিয়ম, যেটা নতুন নিয়ম হলো বৃত্তের সমীকরণ থেকে সরাসরি আমরা
এই বিন্দুতে বিন্দুবৃত্তের সমীকরণকে বাদ দিব। তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ x - 3 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার মাইনাস 8। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখান থেকে বিন্দুবৃত্তের সমীকরণ দ্যাট ইজ x - 1 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এটাকে আমরা বাদ দিলাম। তো বাদ দেওয়ার পর এই ক্যালকুলেশন এখান থেকে x স্কয়ার y স্কয়ার টার্ম কাটা যাবে। তাহলে এখানে আমরা 2x লিখবো। 2x কমন নিলে এখান থেকে -3 আর এখান থেকে 1, তাহলে -3 + 1। এখান থেকে 2y কমন নিলে এখানে আসবে -5 আর এখানে আসবে -3 অ্যাকচুয়ালি, কিন্তু -3 মাইনাসের জন্য +3 হয়ে যাবে। তারপর এই 3 কে স্কয়ার করব, এই 5 কে স্কয়ার করলে 9 + 25 আর -8 আর এখান থেকে 1, এখান থেকে 3 স্কয়ার করলে 9। তাহলে এটা আলটিমেটলি ক্যালকুলেশন করলে -4x - 4y + 16 দ্যাটস ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x + y - 4 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে নতুন নিয়ম। আর প্রচলিত নিয়মে যদি আমরা করি, এটা হলো প্রচলিত নিয়ম। প্রচলিত নিয়ম হচ্ছে যে এইভাবে যদি বৃত্তের সমীকরণ দেওয়া থাকে তাহলে আমাদের এটাকে এই ফর্মে আনতে হয়, এটাকে ফর্মটাকে চেঞ্জ করতে হবে। এটাও নতুন নিয়মের এটা একটা অ্যাডভান্টেজ, বৃত্তের সমীকরণ যাই থাকুক না কেন। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, কখনো কখনো এরকম হয় যে বৃত্তের সমীকরণের x স্কয়ার y স্কয়ারের মধ্যে কোনো সহগ দেওয়া থাকে, দ্যাট ইজ এরকম ভাবেও একটা বৃত্তের সমীকরণ হতে পারে, +4y স্কয়ার, এরকম ভাবে একটা বৃত্তের সমীকরণ হতে পারে। তো এটা জানতে হবে যে নতুন নিয়মে যদি আমি স্পর্শকের সমীকরণ বের করতে চাই, তাহলে এই ফর্ম থেকে যদি আমি বিন্দুবৃত্ত বাদ দিই, তাহলে সমীকরণ থেকে x স্কয়ার y স্কয়ার টার্ম কিন্তু ভ্যানিশ হবে না। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে বৃত্তের সমীকরণ যদি এইরকম ফর্মে থাকে, অর্থাৎ x স্কয়ার y স্কয়ারের যদি কোনো সহগ থাকে, তাহলে ওই সহগ দিয়ে বৃত্তটাকে ভাগ করে দিতে হবে, অথবা ওই সহগ দিয়ে বিন্দুবৃত্তের সমীকরণটাকে গুণ করে নিতে হবে, গুণ করে বিয়োগ করতে হবে, তাহলেই আমরা সমীকরণটা একটা সরলরেখার ফর্ম পাবো। এটা হচ্ছে একটা স্পেশাল কেস। এরকম হতে পারে যে নতুন নিয়মের অ্যাপ্লিকেশনের ফেলিওর হতে পারে যদি আমরা সরাসরি বিন্দুবৃত্ত বাদ দিই, তাহলে এই ধরনের বৃত্ত থেকে কিন্তু বিন্দুবৃত্ত বাদ দিলে সমীকরণটা আলটিমেটলি বৃত্তই থেকে যায়, সরলরেখা হয় না। কাজে সরলরেখার ফর্ম বানানোর জন্য আমাকে এই x স্কয়ার y স্কয়ার ক্যান্সেল করার জন্য সেই আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে বিয়োগ গুণ করে তারপরে বিয়োগ করতে হবে, অথবা এটাকে বৃত্তের সমীকরণকে এটা দিয়ে ভাগ করে তা থেকে বিন্দুবৃত্ত বাদ দিতে হবে। আচ্ছা, এখন আমরা এটা দেখি প্রচলিত নিয়মে কি হচ্ছে। আমরা এই জিএফসি দিয়ে সমীকরণটা লিখলাম, মানে এটাকে এভাবে ভাঙলাম, তারপরে x(x1 y(y1) + 2g into x + x1 f into y + y1 plus c, এই c হচ্ছে এটার c হবে হচ্ছে 26, এবং এটাকে ক্যালকুলেশন করে আলটিমেটলি আমরা দেখলাম যে বৃত্তের সমীকরণটা কিন্তু এটাই আসতেছে। তাহলে এভাবে আমরা বিন্দুবৃত্তকে ব্যবহার করে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ ব্যবহার করতে পারি, বের করতে পারি। আর আরেকটা আর আরেকটা যেটা আমরা শিখলাম, যে এখানে আমরা আসলে দুইটা থিওরেম শিখলাম। দুইটা থিওরেম আমাদের, থিওরেম 1 ছিল যে কোন সরলরেখার কোন বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ হচ্ছে বিন্দুবৃত্তের সমীকরণ প্লাস যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট ল্যামডা ইনটু সরলরেখার সমীকরণ। এটা ছিল আমাদের থিওরেম 1। আর আমাদের থিওরেম 2 হচ্ছে স্যার আজকে তো আমাদের বহুপদী রিলেটেড আলোচনা করার কথা ছিল, বহুপদী। তোমরা তো সময় মতো আসো নাই বলে আমি লেকচারটা শুরু করছি। এই লেকচারটা অসুবিধা নাই। সমস্যা নাই। আচ্ছা, থিওরেম 2 হচ্ছে বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। কোন বৃত্তের কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে সে কোন বৃত্তের কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে বৃত্তের সমীকরণ মাইনাস যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে সেই বিন্দুতে বিন্দুবৃত্তের সমীকরণ। তাহলে আমরা বিন্দুবৃত্তের দুইটা অ্যাপ্লিকেশন এখন শিখলাম। আমি থিওরেম আকারে বিন্দুবৃত্তের অ্যাপ্লিকেশন দুইটা এখন আবার বলতেছি। বিন্দুবৃত্তের ব্যবহার, বিন্দুবৃত্তের ব্যবহার বা অ্যাপ্লিকেশন অফ পয়েন্টস। অ্যাপ্লিকেশন অফ পয়েন্টস। আচ্ছা, প্রথম ব্যবহার হচ্ছে নাম্বার 1, যে LXY সরলরেখার x1 y1
বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ হচ্ছে x1 y1 বিন্দুতে বিন্দুবৃত্ত, দ্যাট ইজ x1 x minus x1 whole square plus y minus y1 whole square plus যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট l lambda into lxy equals to 0, lxy equals to 0। আচ্ছা, এটা হচ্ছে কোন সরলরেখার কোন বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণের সাধারণ সূত্র। আচ্ছা, এখানে একটা জিনিস আবারও আমরা বলতে পারি, এটারই আরেকটা ইয়ে, যে lxy যদি সরলরেখা হয় তাহলে এটা হবে স্পর্শকারী বৃত্ত। lxy সরলরেখা না হয়ে যদি কোনো বৃত্ত হয়, দ্যাট ইজ cxy কোনো বৃত্ত হলে cxy equals to 0, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শকারী বৃত্ত সেটাও একই রকম হবে কিন্তু, অর্থাৎ cxy প্লাস সাম কনস্ট্যান্ট ল্যামডা ইন্টু আমরা x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ বৃত্তের কোন বিন্দুতে সেই বিন্দুটা এই x1 y1 যদি বৃত্তের উপরকার কোনো বিন্দু হয় তাহলে সেটাও কিন্তু আমরা লিখতে পারবো। সো এটাও একটা অ্যাপ্লিকেশন। আর তারপর হচ্ছে নাম্বার 2, যেটা তোমাদের বইতে স্পর্শকের সূত্র, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে আমরা বিয়োগ করে দিব এই বিন্দুতে বিন্দুবৃত্তের সমীকরণ। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। তো এই লেকচারটা একটা বিশেষ লেকচার। এই লেকচারটা আমি একটুখানি মাঝখানে কিছু ভুল ছিল, তো ওই ভুলটাকে একটুখানি এডিট করে আমি এই লেকচারটাকে আপলোড করব। তো আশা করি তোমরা এই লেকচারটা দেখলে উপকৃত হবা এবং এই লেকচারটাকে তোমরা শেয়ার করবা, কারণ এটা একটা নতুন কনসেপ্ট, বিন্দুবৃত্ত সম্পর্কিত নতুন কনসেপ্ট, এটা আমাদের স্টুডেন্টদের জানা থাকা দরকার আর কি। তো ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করতেছি। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।